নীরব নিস্তব্ধ হলরুম জুড়ে পিনড্রপ, আওয়াজ পর্যন্ত নেই। সবাই যেন নীরবতা পালন করছে। হলরুমের মাঝামাঝি বড় সোফাটির ওপর আয়সী ভঙ্গিতে বসে আছে বারিশ। হেলান দিয়ে মাথার পেছনে এক হাতে ভর দিয়ে চোখ বুজে রয়েছে সে। বারিশের সামনে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সকল সদস্য, গার্ড, সার্ভেন্ট। সকলে ভয়ে মাথা নিচু করে রেখেছেন, কারণ বারিশের শান্ত চেহারা আর তখনকার রূপের বিষয়টি নিয়ে এখনকার সভা, সেটা সকলে বেশ বুঝতে পেরেছে, যার দারুণ প্রভাব ভয়ে সকলের নাজেহাল অবস্থা। মিথিলা খান ছেলের পাশে বসে গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। তিনি মূলত বারিশের চিন্তা ধারণা বোঝার বিফল চেষ্টা করে যাচ্ছেন। তার পাশে বসে রিনি ভয়ে কয়েকবার আর চোখে ভাইকে পর্যবেক্ষণ করে নিল। বারিশের এমন শান্ত চেহারা ঠিকঠাক হজম হচ্ছে না তার। আজ নির্ঘাত বড় ধরনের ঝড় উঠবে। সচরাচর বারিশ সবসময় বেশি রেগে গেলে চুপচাপ থাকেন, পরক্ষণেই তার তীব্র রাগ সকলকে ভস্ম করে। হলরুমের উপস্থিত এক একজনের ঘাম ছুটে গিয়েছে ভয়ে। সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রূপ নিজের রুমে আরাম করে ঘুমিয়ে আছে, এসব বিষয়ে অবগত নয় সে। বারিশ চোখ খুলে কয়েকবার ঘাড় এদিক সেদিক করে টান টানভাবে বসে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিল। বাঁকা হেসে ছোট টেবিলের ওপর থেকে একটা ফল কাটার ছুরি নিয়ে সেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল, দীর্ঘ বছর ধরে যেখানে একটি সামান্য ভুল হয়নি, সেখানে এত বড় জঘন্য ভুলটি কি করে হলো? বারিশের এমন হিসিয়ে গম্ভীর কথা শুনে নিস্তব্ধ মহলে সূক্ষ্ম কাঁচ ভাঙার ন্যায় ঝংকার দিয়ে উঠল। সকলে ভয়ে মাথা নিচু করে কাঁপতে লাগলো। একে অন্যের দিকে তাকে বোঝার চেষ্টা করছে কে সে অপরাধী যে দীর্ঘদিনের নিয়ম ভঙ্গ করে এমন একটি কাজ করেছে। বারিশ দ্বিতীয়বার হুঙ্কার দিতে সকলের কাঁপাকাঁপির পরিমাণ বেড়ে যায়। সকলে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। বারিশ সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকে পরখ করছে। পুনরায় আগের ন্যায় গলায় গম্ভীর রেখে বলল, যেখানে আমার পারমিশন ছাড়া একটি পোকা বাড়িতে প্রবেশ করতে পারে না, সেখানে এতগুলো রজনীগন্ধা ফুল কি করে প্রবেশ করেছে? আনসার মি। চিৎকার করে কথাগুলো বলতে রিনি ভয়ে মায়ের হাত খামছে ধরে। আজকে বাড়ির সব কটার মাথা কাটবে নির্ঘাত। সকলে ভয়ে ভয়ে মাথা নিচু করে রেখেছে, কারো সাহস নেই কিছু বলার। মিথিলা খান ধীর গলায় ছেলের উদ্দেশ্য করে বলেন, শান্ত হও বারিশ, নিজের রাগের ওপর কাবু আনার চেষ্টা করো। রূপ ঘুম থেকে উঠে তোমার এমন রাগী চেহারা দেখে ভয় পাবে। আমরা সকলে অভ্যস্ত হলেও সে নয়, তাই যাই করবে মাথা ঠান্ডা রেখে করবে। মিথিলা খানের কথাগুলো শুনে বারিশ দাঁত কিরমির করতে লাগলো। সকলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে এক ভুরু উঁচিয়ে পুনরায় অতি শান্ত গলায় ধীরে ধীরে বলতে লাগলো, কি করে হয়েছে, কে করেছে এবং কেন হয়েছে, এই তিনটির জবাব চাই একদম পরিষ্কারভাবে। সো টাইম স্টার্ট। বারিশের এমন কথা শুনে উপস্থিত সকলে একে অপরের দিকে তাকাতে লাগলো। সকলে সঠিক অপরাধীকে তল্লাশি করছে। কিছুক্ষণের মাঝে মূল অপরাধী কাঁপা কাঁপা পায়ে বারিশের সামনে সে হাজির হলেন। একজন মহিলা সার্ভেন্ট মাথা নিচু করে কাঁপতে লাগলো। তার কাঁপুনি দেখে মনে হচ্ছে এক্ষুনি সে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। একদম যমদূতের সামনে দাঁড়িয়ে আছে, এখনই প্রাণটা গেল বলে। বারিশ গম্ভীর দৃষ্টিতে পরখ করছে সার্ভেন্টটিকে। তার দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলে কপালের ঘামটুকু মুছে বলতে শুরু করলো। ইংরেজিতে বলেছে, বাংলায় অনুবাদ করা হলো, স্যার, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অফিস এবং বিভিন্ন জায়গা থেকে ফ্লোয়ার আসছে। গত 2 দিন যাবত আজকেও এসেছে। সেই ফুলের সাথে এই ফুলগুলো ছিল, আমি খেয়াল করিনি, ভুলবশত টেবিলের ওপর রেখে দিয়েছি। প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিবেন, পরবর্তীতে আর হবে না। অত্যন্ত ভয়ের সাথে কাঁপা কাঁপা গলায় কথাগুলো সম্পূর্ণ করে মাথা নিচু করে কাঁদতে লাগলো। বারিশ বাঁকা হেসে হাতের ছুরিটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মিসেস হেনা, আপনি গত 8 বছর যাবত এখানে রয়েছেন, সেখানে আপনার ভুলটি খুব আনএক্সপেক্টেড। ঠোঁট উল্টিয়ে কিছুটা ব্যঙ্গ করে কথাগুলো বলল। বারিশের কথা শুনে মিসেস হেনা পুনরায় কান্নাজড়িত কণ্ঠে বলল, প্লিজ স্যার, এবারের জন্য মাফ করে দিন, আর হবে না। মিনিটে বারিশ রেগে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করতে লাগলো। চোখ দুটো ভীষণ লাল হয়ে গিয়েছে রাগে।
রাগ কমাতে না পেরে খুব সুন্দর করে হাতের ছুরি দিয়ে মিসেস হেনার হাতে আঘাত করলো। সাথে সাথে সামান্য জায়গায় কেটে ফিনকে রক্ত ঝরতে শুরু করলো। মিসেস হেনা চিৎকার করতে গিয়ে মুখ চেপে ধরে কান্না আটকে নিল। উপস্থিত সকলের ধারণা ছিল এমন কিছু একটা হবে, তাই কারোর তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। বারিশ অত্যন্ত সাবধানতার সাথে আঙ্গুল উঁচিয়ে হেসে হেসে বলতে লাগলো, একদম আওয়াজ হবে না। এর থেকে দ্বিগুণ কষ্ট আমার রূপজানের হয়েছিল আপনার সামান্যতম বোকামির জন্য। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান, আউট। কিছুটা চিৎকার করে বলে উঠল। বারিশের চিৎকার শুনে উপস্থিত সকলে ভয় কেঁপে উঠল। মিসেস হেনা ভীতু গলায় মাফ চাইতে নিলে বারিশ বাঘের ন্যায় গর্জন দিয়ে বলে উঠল, আর একটা কথা হবে না। নিজের জীবন দামি হলে জাস্ট গো। আপনার জানা আছে আপনাদের ছোট স্যার রেগে গেলে কতটা জঘন্য হয়ে যায়। আপনার ভাগ্য ভালো আপনি ভুলটি বাড়িতে অবস্থান করে করেছেন। যদি অন্য কোথাও হতো এতক্ষণে দুশব্দ বলার জন্য আপনি থাকতেন না, ইউনো। বারিশের বাঁকা হাসির সাথে এমন হিসিসানি কথা শুনে মিসেস হেনা কোনো রকম প্রতিক্রিয়া না করে উল্টো দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে বারিশ। পেছন থেকে মিসেস মিথিলা ছেলের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলেন, বারিশ, ভুলে যাবে না তোমার জীবনের সাথে রূপ সম্পূর্ণভাবে জড়িয়ে গিয়েছে। তাই এমন কিছু করবে না যে রূপকে বিন্দুমাত্র কষ্ট দেয়। রূপ কতটা সেন্সিটিভ এবং সফট মনের সেটা তোমার জানা আছে। পরবর্তীতে যেন এমন কাজ বাড়িতে না হয়। কথাগুলো বলে মিসেস মিথিলা সেখানে উপস্থিত সকলকে যার যার কাজে পাঠিয়ে দিয়ে নিজের রুমে চলে যান। রিনিও মায়ের আঁচল ধরে তার পেছন পেছন চলে যায়। বারিশ বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে কিছু ভেবে বৃদ্ধাঙ্গুল দিয়ে ভ্রু স্পর্শ করে গার্ডদের মিটিং রুমে আসতে বলে সেখান থেকে প্রস্থান করেন। বাহারি রঙের ফুলের বুক দিয়ে সজ্জিত হয়েছে হলরুমের চারিপাশ। হলরুমের এক সাইডের বেশ অনেকটা জুড়ে ফুলের বুকে রাখা হয়েছে। সার্ভেন্টরা সেগুলো একে একে সাজিয়ে রাখছে। ঘুম থেকে উঠে সোজা নিচে চলে আসে রূপ। চারিদিকে চোখ বুলিয়ে এত ফুল দেখে বেশ অবাক হয় সে। আজকে কি কোন স্পেশাল দিন যে এত ফুলের সমাহার? কথাটা ভেবে পরক্ষণেই খুশি মনে ছুটে যায় ফুলেদের মাঝে। নাড়াচাড়া করে সব ফুলগুলো দেখতে লাগলো সে। আশেপাশে কোথাও বারিশ এবং বাড়ির কাউকে দেখতে পেল না। একজন সার্ভেন্ট আরও কিছু ফুলের বুকে আনিয়ে রাখতে রূপ খুশি মনে উত্তেজিত হয়ে তাকে উদ্দেশ্য করে বলল, এত এত ফুল কিসের জন্য? আজকে কি খুব স্পেশাল কিছু আছে? রূপের কথা শুনে আর এমন ব্যবহার দেখে একজন সার্ভেন্ট আরও কিছু ফুলের বুকে আনিয়ে রাখতে রূপ খুশি মনে উত্তেজিত হয়ে তাকে উদ্দেশ্য করে বলল, এত এত ফুল কিসের জন্য? আজকে কি খুব স্পেশাল কিছু আছে? রূপের কথা শুনে আর এমন ব্যবহার দেখে সার্ভেন্টটি মৃদু হেসে মাথা নিচু করে বলল, নো ম্যাম, এগুলো গিফট। আজ থেকে 2 দিন পর হ্যাপি নিউ ইয়ার, সেই উপলক্ষে এগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। 2 দিন পর হ্যাপি নিউ ইয়ার? আর এত আগে থেকে এত এত ফুল আসছে? অদ্ভুত বিষয় তো। রূপ অনেকটা অবাক হয়ে গালে হাত রেখে চমকে যাওয়ার অভিনয় করে বলল। রূপের কথা শুনে সার্ভেন্ট পুনরায় বলল, জি ম্যাম, প্রতিবারই আসে। প্রতিটি ডেতে এমন গিফট আসতে থাকে সব সময়। রূপ ফুলের পাশে গিফটগুলো নাড়াচাড়া করে ঠোঁট উল্টিয়ে বলল, আমাদের ওখানে তো এমনটা কখনো হয়নি। শুধু কয়েকটি বোমা বাজি ফুটাবে আর হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। কিছুটা আফসোসের সুরে বলল। রূপের কথা শুনে সার্ভেন্টটি মৃদু হেসে বলল, আপনার কি কিছু চাই ম্যাম? রূপ এদিক সেদিক তাকিয়ে বলল, আমাকে শুধু কিছু কাঠগোলাপ ফুল দিলেই চলবে। মৃদু হেসে রূপের কথা মতো কিছু কাঠ গোলাপ তাকে দিতে সে ধন্যবাদ জানিয়ে সেগুলোকে নিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ বাদে রিনি এসে তার সাথে গল্প করতে লাগলো। 2 দিন বাদে হ্যাপি নিউ ইয়ার তা নিয়ে আলোচনা করছে দুজন। রূপ কথার মাঝে এদিক সেদিক তাকাতে দেখে রিনি ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি খুঁজছে সে? রূপ একবার চারিদিকে তাকিয়ে বিরক্তি সুরে বলে উঠল, মিসেস হেনা কোথায়? ওনাকে বাগান থেকে কিছু আনতে পাঠিয়েছিলাম, সে কখন বলেছিলাম মনে হয় ভুলে গিয়েছে। মিসেস হেনার কথা শুনে রিনি চুপ হয়ে যায়। হঠাৎ রিনিকে চুপ হয়ে কিছু চিন্তা করতে দেখে রূপ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? এমন করে আসছো কেন? আর মিসেস হেনাকে কেন দেখতে পাচ্ছি না? ওয়েট, আমি দেখে আসছি। উঠে যেতে নিলে রিনি তাকে কিছু বলবে তার পূর্বে বারিশ বলে উঠল, মিসেস হেনা বাড়ি চলে গিয়েছে, ওনার কিছু প্রয়োজনীয় কাজ পড়েছে, কিছুদিন আসবে না।
তোমার কাজ অন্য সার্ভেন্ট করে দিবে। হঠাৎ বারিশের গম্ভীর গলা শুনতে পেয়ে তার দিকে তাকালো। বারিশ রূপের সামনে এসে তার দিকে অত্যন্ত শান্ত গলায় বলল, তোমার সকল প্রয়োজনীয় কিছু দেখার জন্য অনেক সার্ভেন্ট রয়েছে, আর তোমার যা কিছু প্রয়োজন তা আমাকে বলবে, অন্য কাউকে বলার প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? বারিশ রূপের কপালের চুল ঠিক করে দিল খুব যত্ন সহকারে। রূপ বারিশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার ভীষণ আমলকি খেতে ইচ্ছে করছে, বাগান থেকে গিয়ে পেরে নিয়ে আসবেন প্লিজ। রূপের এমন বিদ্রূপ করা কথা শুনে রিনি ফিক করে হেসে দিল। বারিশ চোখ লাল করে তার দিকে তাকাতেই ভয়ে শুকনো ঢোক গিলে ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে যায়। রিনিকে চলে যেতে দেখে রূপ বেশ ভীতু চোখে বারিশের দিকে তাকালো। বারিশ লাল লাল চোখ করে রূপের দিকে তাকিয়ে আছে। রূপ শুকনো ঢোক গিলে বলতে লাগলো, না মানে আপনি কাউকে বলে দিলে হবে, আর খুব একটা প্রয়োজনীয় বিষয় নয়। রূপ ঘাড় চুলকে কিছুটা হাসার চেষ্টা করলো। বারিশ বাঁকা হেসে শার্টের হাতা কুনি পর্যন্ত গুটিয়ে ধীরে ধীরে রূপের দিকে এগিয়ে আসতে লাগলো। বারিশকে এমন এগিয়ে আসতে দেখে রূপ বেশ ভয় পেয়ে যায়। রূপ পিছাতে পিছাতে পড়ে যেতে নিলে বারিশ টান মেরে নিজের সাথে মিশে নিল। খুব শক্ত করে রূপের কোমর জড়িয়ে ধরল। রূপ মুখ কাচুমাচু করে এদিক সেদিক আশপাশ করছে। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো কেউ হলরুমে নেই, যার যার কাজে রয়েছে। বারিশের দিকে তাকাতেই দেখতে পেল সে নেশা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নিল রূপ। বারিশের যেন নেশায় বুঁদ হয়ে রয়েছে, বড্ড মাতাল মাতাল লাগছে তাকে। এই মাত্রাতিরিক্ত অদ্ভুত দৃষ্টিতে তাকাতে পারছে না রূপ। এমন দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস কোনো কালেই হয়ে ওঠেনি, এখনও না। বারিশের অদ্ভুত সুন্দর চোখের দিকে তাকালে রূপ হারিয়ে যায় সেখানে। এই দৃষ্টি তো মারাত্মক। হঠাৎ বারিশ তার খুব কাছে চলে আসতে ভয় কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। বারিশ মৃদু হেসে ফিসফিসে বলতে লাগলো, খুব কথা ফুটেছে দেখছি মুখে, সাথে বুদ্ধিও হয়েছে। এগুলো কি সব আমার প্রতিদিন আদর করার ফল? তাহলে তো আরও বেশি বেশি করতে হয়। যদি আরেকটু বুদ্ধি হয় তোমার ছোট মাথাটায়, মন্দ হবে না, কি বলো? বারিশের কথা শুনে চট করে বারিশের দিকে তাকালো। সে আপাতত তার দিকে আগের ন্যায় তাকিয়ে আছে। আর একটু কাছে আসতে দেখে পুনরায় চট করে চোখ বন্ধ করে নিল। সেদিকে তাকে মুচকি হাসে বারিশ। পুনরায় রাগের ভঙ্গিতে ফিসফিস করে বলতে লাগলো, কি বলছিলে? আমলক্ষী খেতে ইচ্ছে করছে। ওটা খেয়ে ভালো লাগবে না, তার থেকে বরং তুমি চুমু খাও, তাহলে আরও বেশি বুদ্ধিমান হবে। বারিশের কথা শুনে রূপ এইবার এদিক সেদিক করতে লাগলো ছুটার জন্য। তা দেখে বারিশ বাঁকা হেসে আরও চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নিল। রূপের দিকে আরেকটু এগিয়ে আসতে নিলে রূপ মুখ এদিক সেদিক করে চোখ মুখ কুঁচকে বলতে লাগলো, সারুন, কি করছেন? কেউ দেখলে কি ভাববে? কেউ কিছু ভাববে না এবং দেখবেও না। তোমার তো খুব সাহস উদয় হয়েছে, এখন এমন কাঁপছো কেন? আমিও দেখি আমার পরিজনের কতটুকু সাহস উদয় হয়েছে। হাত চেপে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। রূপ এবার কাঁদো কাঁদো গলায় বলল, আর জীবনও আপনাকে কিছু বলবো না, প্লিজ ছাড়ুন না। অদ্ভুত মানুষ তো আপনি। বউ আমলকি খেতে চেয়েছে, এনে তো দিচ্ছেন না, উল্টো কথার জালে ফাঁসিয়ে শাস্তি দিচ্ছেন। রূপের কথা শুনে বারিশ বাঁকা হেসে বলল, বউকে আদর করছি, এর থেকে বেশি ইয়ামি টেস্টি কিছু হতে পারে? বুঝেছি, আরও আদর প্রয়োজন বললেই হলো, এত লজ্জাপড় কি আছে? সি কি নির্লজ্জ আপনি। নাক কোঁচকে কথাটা বলল রূপ। তোমারই তো সুইট হার্ট। বাঁকা হেসে বারিশের এমন লাগামহীন কথা শুনে রূপের ইচ্ছে করছে নিজের সকল চুল ছিঁড়ে ফেলতে, সাথে বারিশেরও। কেন যে বলতে গেল, এবার বারিশের সাথে লাগতে আসে খুব ভারী পড়বে তার উপর। সত্যি নির্লজ্জ কোলবালিশ। নির্লজ্জের থেকে বড় কিছু থাকলে সেটাও বারিশ হতো। একে তো নির্লজ্জের অ্যাওয়ার্ড দেওয়ার প্রয়োজন। একটা মানুষ এতটা লজ্জাহীন কি করে হতে পারে? যদি এত সুন্দর বউ হয় তাহলে স্বামী তো মাত্রাহীন নির্লজ্জ হবেই। রূপজান বাঁকা হেসে চোখ টিপে বলল। বারিশের কথা শুনে রূপ হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। বারিশ মুচকি হেসে রূপকে কোলে তুলে নিল। হঠাৎ এমন হয় রূপ ভয় পেয়ে বারিশকে শক্ত করে জড়িয়ে ধরে সেদিকে তাকিয়ে মৃদু হেসে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রূপ চিৎকার করে বলল, কি করছেন মিস্টার কোলবালিশ? নামিয়ে দিন আমাকে। কি করছেন? তোমার যাতে করে আর আমলকি খেতে ইচ্ছে না করে সে ব্যবস্থা করছি। সো সিল অ্যান্ড ফিল দিস মোমেন্ট, ওকে পরিজান? রূপ বারিশের কথা শুনে কোলের মাঝে লাফালাফি করতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো,
নামান আমাকে, আমার আমলকি খাওয়ার স্বাদ মিটে গিয়েছে, আর খাবো না আমলকি, কখনো খেতেও চাবো না, দয়া করে নামিয়ে দিন। হুম বউ, খেতে চেয়েছো বলে কথা, চুপচাপ, কোনো নড়চড় করবে না রূপজান। রূপ এটা সেটা বলে যাচ্ছে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাড়ির সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো এগিয়ে যাচ্ছে নিজেদের রুমের দিকে। রূপের সত্যি সত্যি আমলকি খাওয়ার স্বাদ মিটে গিয়েছে, আজকের পর আর আমলকি খাওয়ার ইচ্ছে জাগবে না মনে। রূপালী এক টুকরো চারটি যেন আধা খাওয়া শুকনো রুটির মতো কেমন চিকচিক করে জ্যোৎস্না ছড়িয়ে যাচ্ছে চারদিকে। অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। মস্ত বড় আকাশে হাজারো টিমটিমে তারাদের মাঝে সে একলাভাবে নিজের আলো দিয়ে সকলের মাঝে উজ্জ্বল হয়ে ঠাঁই রয়েছে বেশ সুন্দরভাবে। দীর্ঘদিন টিপটিপ বৃষ্টির জন্য আকাশের তারা চাঁদের দেখা মেলেনি। আজকে আকাশ একদম পরিষ্কার, চারিদিকে ঝিরিঝিরি বাতাস বইছে থেকে থেকে। এক টুকরো চাঁদের আলোতে চারিদিকে একদম স্বচ্ছ কাঁচের মতো চিকচিক করছে। পরিষ্কারভাবে সকল কিছু বেশ স্পষ্ট। এই জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলোতে জ্যোৎস্না বিলাস করছে একজোড়া কপত কপতি। চাঁদের স্নিগ্ধ আলোয় চারিদিকে রোমান্টিকতার আমেজ ফুটিয়ে তুলছে, সাথে সেই রোমান্টিকতার ছোঁয়া ছড়িয়ে পড়েছে দুজন অভুক্ত প্রেমিকদের মনে। রূপটপের মাঝারি সাইজের ডিভাইনের ওপর বসে একে অপরকে জড়িয়ে ধরে আকাশের দিকে মুখ করে জ্যোৎস্নাবিলাস করছে বারিশ। রূপকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নিজের বুকের সাথে বারিশ। রূপ মৃদু হেসে আকাশের ফকফকে চারটির দিকে তাকিয়ে আছে। খুব ভালো লাগছে তার এমন করে চন্দ্রবিলাস করতে। প্রিয় মানুষের সাথে এমন নির্ঘুম রাত কাটিয়ে চন্দ্রবিলাস করার মধ্য দিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মনে। বারিশ তার প্রিয় মানুষ, অপ্রকাশিত প্রিয় মানুষ। কথাটি ভেবে আনমনে হাসল বারিশের অগোচরে। বারিশ মুগ্ধতার জগতে বিচরণ করছে, চোখ বুজে রূপের ঘাড়ে মুখ ডুবিয়ে সময়টাকে গভীরভাবে উপভোগ করছে। রূপ আর চোখে বারিশকে দেখে নিল যে আপাতত অন্য দুনিয়ায় অবস্থান করছে। সেদিক থেকে চোখ সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। খুব অল্প বয়সে তাদের বিয়েটা হয়ে গিয়েছিল। যখন বিয়ে মানেটাই তার অজানা ছিল, সে তখনও ছোটবেলার মতো পুতুল বিয়ে দেওয়া খেলার জগৎ থেকে ঠিকঠাক বের হতে পারেনি। বাবা মা চাচা চাচি ভাইদের সকলের আদরে থাকা ভার্চুয়াল জগৎটা খুব একটা পরিচিত হতে পারেনি, যার কারণে আদরে আদরে বড় হওয়ার সাথে সাথে পিচ্ছি মনোভাব ঠিক হয়ে গিয়েছিল তার মাঝে। বিয়ে মানে সংসার মানে পুতুল বিয়ের মতোই মনে হতো। হঠাৎ একদিন এসে হুট করে বারিশের সাথে তার বিয়ে। বারিশের একরোখা মনোভাব সব যেন হঠাৎ করে তার জীবনটা পাল্টিয়ে দিল। ধীরে ধীরে বারিশের পুতুল বউ পরিচয় বড় হয়েছে রূপ। সব সময় বারিশের গভীর নজরদারি জারি ছিল তার ওপর। বাবা চাচা ভাইদের আদরের আহ্লাদি হয়, সঠিক সময় ঠিকঠাক কিছুই নিজের হাতে করতে শেখেনি। কিন্তু মায়ের 24 ঘন্টা বকবকানি আর এত এত লেকচার বারিশ আর বিয়ে নিয়ে তখন থেকে তাদের সম্পর্কটা নিয়ে সুপ্ত এক অনুভূতি সৃষ্টি হয়ে গিয়েছিল তার ছোট মনে। তার আম্মি সবসময় বলতো তাদের দাদিজান নাকি মাত্র 11 বছরের কিশোরী হয়ে আবদ্ধ হয়েছিল বিয়ের বন্ধনে তার দাদাজানের সাথে। হাতে ধরিয়ে ধরিয়ে সব শিখিয়েছিল তাকে। পরিশেষে খুব সুন্দর ভালোবাসার ঘর হয়েছিল তাদের। বয়সে দুজনের তফাৎ আকাশ ছোঁয়া, তবুও ভালোবাসার কোনো কমতি রাখেননি দুজনের মাঝে। বারিশ রূপের আরও আগে একে অন্যের কাছাকাছি থাকলে তাদের মাঝে খুব শীঘ্রই একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যেত। এত জড়তাই থাকতো না হয়তো তাদের দুজনের মধ্যকার। কিন্তু তখন বিষয়টি আজকাল যুগের সাথে বড্ড বেমানান হয়ে যেত। কথাগুলো ভেবে বেকুব বনে গেল রূপ। এই কেমন উদ্ভট কথা ভাবছে সে। কিন্তু যাই হোক, এটা মানতে হচ্ছে তাকে। মেয়েদের বিয়ে হওয়ার সাথে সাথে বেশ কিছু দিক তাদের মাঝে প্রকাশ পায়। তা হচ্ছে বিয়ে হওয়ার সাথে সাথে জেলাসি। সে ব্যতীত অন্য নারী স্বামীর দিকে তাকালে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। দ্বিতীয়ত, স্বামী শুধু তাকেই বেশি ভালোবাসতে হবে। স্বামীর ভাগ নিয়ে কোনো হেরফের নয়, একদম ভাগ হবে না। সে শুধুই তার, আর যেটা তার সেটা তার। সেখানে কারোর স্বল্প দৃষ্টি গ্রহণযোগ্য নয়, একদম সব কিছু তছনছ করে দিবে। আর রূপ বারিশের মতে একরোখা মনোভাবের, যা তার সে কখনো কাউকে দেবে না। সেটা শুধু তার, আর কারণ নয়। কেউ নজর দিলে তার বেহাল অবস্থা করে দিবে সে। বারিশও তার নিজস্ব, শুধু তার। কথাটা ভাবতেই মুখে হাসি ফুটে উঠল। যত যা বলে মুখে, ছোট্টবেলা বিয়ের পর থেকে একটু একটু করে অনুভূতিদের সাজিয়েছে। সে হয়তো কোনো নাম দিতে পারেনি, এটা ঠিক।
সময়ের সাথে সাথে অনুভূতি বুঝতে শিখেছে। সে বুঝতে শিখেছে ভালো লাগা ভালোবাসার মধ্যকার তফাৎ। রোজ রাতে স্কুল থেকে ফেরার পথে আনা বারিশের ম্যাগাজিনে থাকা বারিশের ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখত সে। কত শত ম্যাগাজিন নিজের আলমারিতে জমিয়েছে তার নিজেরও অজানা। তাই হয়তো লোক বলে, বিয়ে হলে আপনা আপনি ভালোবাসা তৈরি হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে, যাকে বলে পবিত্র ভালোবাসা। বারিশের অতিরিক্ত ভালোবাসা তাকে বারিশের প্রতি ভালোবাসতে বাধ্য করেছে। হঠাৎ ঘাড়ে বারিশের তীব্র স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল রূপ। বারিশের ঘন ঘন চুম্বনে নেতিয়ে পড়ছে সে। বারিশ গভীর এক চুমুন করে ছেড়ে দিল। কাঁধের চুলগুলো গুছিয়ে দিয়ে সেখানে নিজের চিবুক ছুঁয়ে রূপের চাঁদের আলোতে ফুটে ওঠা স্নিগ্ধ মুখের দিকে তাকে মুচকি এসে সফট ভয়েসে বলল, কেমন লাগছে? ফিল হচ্ছে কিছু? বারিশের এমন কথা শুনে রূপ লজ্জায় লাল হয়ে গিয়েছে। কিরূপ বেশরমের মতো কথা বলছে বারিশ। রূপ থেমে থেমে জবাব দিল, হুম, সুরসুরি লাগছে। রূপের কথা শুনে বারিশ রূপকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে কোমর পেঁচিয়ে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। বাঁকা হেসে বলল, তাই সুরসুরি লাগছে? ওয়েট, আরও লাগবে? বলে রূপকে সুরসুরি দিতে লাগলো। সঙ্গে সঙ্গে রূপ খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে মুখ লাল হয়ে গিয়েছে দেখে বারিশ থেকে ছেড়ে দিয়ে পুনরায় জড়িয়ে ধরল। রূপ এখনও খিলখিল করে হাসছে। বারিশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তার দিকে আলতো হাতে চুলসহ ঘাড় চেপে শান্ত গলায় বলল, ব্যাস পরিজান, এবার চুপ যাও, অনেক হয়েছে, বেশি হাসলে তোমার পেট ব্যথা করবে। রূপ এখনও চোখ বুজে হেসে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। বারিশ মন্ত্রমুগ্ধের মতো এখনও একই ভঙ্গিতে তার দিকে তাকিয়ে রয়েছে। আলতো হাতে রূপকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রূপ আবেশে চোখ বুজে নিল তার শান্তির নীড়। বারিশ চোখ বুজে রূপের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। ধীর কণ্ঠে বলে উঠল, এবার কিছু ফিল করছো? রূপ আগের ভঙ্গিতে মাথা রেখে আলতো করে মাথা দুলিয়ে বলল, হুম। বারিশ মৃদু হেসে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে মাথায় চুমুখে বলল, কি? রূপ মিহি কণ্ঠে জবাব দিল, আপনার হার্টবিট। আবারও হাসলো বারিশ। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি এলিয়ে দুই হাতে আরও শক্ত করে জড়িয়ে ধরল রূপকে। চুলের মাঝে মুখ ডুবিয়ে ফিসফিস করে বলতে লাগলো, খুব বড় হয়ে গিয়েছে পরিজান, খুব। আরও একটি অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বারিশের কথাটার মানে বুঝল না রূপ। আগের ন্যায় লেপ্টে আছে বারিশের বলিষ্ঠ বুকের মাঝে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর রূপ বারিশের বুকে আঙ্গুল খুঁটিয়ে আবদারে সুরে বলল, একটা গান শোনাবেন মিস্টার অ্যারোগ্যান্ট ম্যান? রূপের এমন কথা শুনে বারিশ চট করে আখি জোড়া খোলে অবাক কণ্ঠে বলল, তুমি গান শুনতে চাইছো রূপজান? রূপ উৎফুল্ল হয়ে হাসি মাখা মুখে উপর নিচে ঝাঁকাতে লাগলো মাথা। সেদিকে তাকে মুচকি হেসে বারিশ রূপের গালে হাত রেখে শান্ত গলায় বলল, আমার জান কিছু চাওয়ার পূর্বে তার দেওয়ানা হাজির করে ফেলবে। তোমার কাছে সামান্য চাওয়া, আমার কাছে বিশাল পাওয়া, একটু অপেক্ষা করো। রূপের কপালে চুমু খেয়ে বারিশ রুমের ভিতর চলে গেল গিটার আনার জন্য। সেদিকে তাকে মৃদু হাসল রূপ। বারিশের কেয়ার ভালোবাসা, প্রতিটা কাজ তার প্রতি খুব নিখুঁত আর আন্তরিক। ইচ্ছে করে সবসময় তাকিয়ে তাকে নিয়ে গবেষণা করতে। জানতে খুব ইচ্ছে করে একটা মানুষ এতটা নিঃস্বার্থভাবে কি করে ভালোবাসতে পারে। মাঝে মাঝে বড্ড অবাক হয় বারিশের ছোটোখাটো পাগলামিগুলো দেখলে। কতটা পাগলামো করে তার জন্য, তার ছোট থেকে ছোট বিষয়গুলো কি নিখুঁতভাবে যত্ন সহকারে করে। ছোটবেলা থেকে বারিশ অন্য দিকের মতো গানও খুব ভালো গাইতে পারে। তার গানের গলা দারুণ, সাথে চমৎকার গিটার বাজাতে পারে। সবসময় বারিশ যখন গিটার বাজাতো সে বারিশের পাশে বসতো আর বারিশ তাকে গিটার বাজানো শেখাতো। গিটার বাজানোটা রূপের একটি শখ বলা চলে। বারিশ রুম থেকে গিটার এনে এসে আগের ন্যায় বসে রূপের সামনে গিয়ে গিটার রেখে পিছন থেকে রূপকে জড়িয়ে নিজের হাতে ধরা রূপের আঙুল দিয়ে গিটার বাজাতে লাগলো। রূপের কাঁধে থুতনি রেখে টুংটুং গিটারে শব্দ করে গাইতে শুরু করলো, হুন তেরে বিন না মুমকিন, কারনা গুজারো হো গয়া, আল্লাহ দি কসম তু মেনু এনা প্যার হো গয়া। সম্পূর্ণ গানটি রূপের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে গাইছিল বারিশ। রূপকে গভীরভাবে ফিল করে গানটি গাওয়া শেষ করে সে। রূপের প্রতি বারিশের গভীর ভালোবাসা গানের মাঝে প্রকাশ পাচ্ছিল। যেই ভালোবাসায় ছিল পাগলামো, ছিল মাদকতা। রূপ বারিশের গানের মাঝের প্রতিটি স্পর্শ কেঁপে উঠছিল বারবার
বারিশের মনোমুগ্ধকর গলায় রূপের জন্য গাওয়া গানটি এক অচেনা জগতে নিয়ে গিয়েছিল তাকে। রূপ কিছু বলার আগে তার সে ভাষা হারিয়ে ফেলেছে। সে এখনও মোহে পড়ে আছে বারিশের এমন নেশালো কণ্ঠে। হার্ট টাচিং গানটিতে চাইলেও কিছু বলতে পারছে না লজ্জায়। বারিশ বিষয়টি বুঝতে পেরে মুচকি হেসে গিটার রেখে রূপকে বুকের সাথে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো রূপজান, অনেক রাত হয়ে গিয়েছে, সো ক্লোজ ইউর আইস। রূপ আর কথার পিঠে কিছু বলল না, চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেল। বেশ কিছু সময় পর রূপের কোনো সারশব্দ না পেয়ে বারিশ তার দিকে তাকিয়ে দেখল রূপ ঘুমিয়ে গিয়েছে। রূপের দিকে বেশ কিছুক্ষণ তাকে মৃদু হেসে তাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে শুয়ে রূপকে বুকে জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। হাড় কাঁপানো তীব্র শীত, চারিদিকে মানুষদের এক গমগমে পরিবেশ। নিউ ইয়র্কের রাস্তাঘাটে মানুষজন জায়গায় জায়গায় একত্রিত হয়ে কাঠখড় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দামি জ্যাকেট, শাল ইত্যাদি শীতের পোশাক দিয়ে আবৃত করে রেখেছেন সকলের শরীর। তবুও কাঁপা কাঁপা হাতে আগুন পোহাতে ব্যস্ত সকলে। চারিদিকে গমগমে পরিবেশ। আর মাত্র একদিন পর হ্যাপি নিউ ইয়ার, তাই সবাই সে ব্যবস্থা নিয়ে নিজেদের ব্যস্ত রেখেছেন। আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে সম্পূর্ণ নিউ ইয়র্ক। সবাই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ ইয়ার উপলক্ষে। এখনও যেন সে আয়োজন শেষ হয়নি। তীব্র শীতেও ঘর ছেড়ে এদিক সেদিক ছোটাছুটি করে প্রিয়জনদের নিয়ে নিউ ইয়ার উপলক্ষে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সকলে। এই সুন্দর শহরটিকে আরও দ্বিগুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে নিউ ইয়ার উপলক্ষে। জাঁকজমক সাজে দারুণ লাগছে চারিদিকটা। রাস্তা থেকে শুরু করে প্রতিটা বাড়ি সাজানো হয়েছে রং বেরঙের বাতি, লাইট, মরিচ বাতি, ফেয়ারি লাইট ইত্যাদি দিয়ে। গাছগুলোতে বিভিন্ন লাইট, স্টার ইত্যাদি দিয়ে ভরপুর করে সাজিয়ে তুলেছেন। খানবাড়ির প্রতিটা কোনায় কোনায় জ্বলছে রং বেরঙের ফোয়ারি লাইট, সাথে ফুল, বেলুন দিয়ে অসাধারণ সুন্দর করে বাড়িটি সাজানো হয়েছে। রূপ সারাদিন মিসেস মিথিলা খানের সাথে এবং রিনির সাথে নিউ ইয়ার উপলক্ষে বেশ আনন্দে মেতে উঠেছে। বাড়ির প্রতিটি সদস্য সার্ভেন্টদের সাথে হাতে হাতে কাজ করছে আর আনন্দ করছে। আজ যে সারাদিন ঠিকভাবে রূপকে কাছে পায়নি বারিশ, তার রাগের রেশ যেন ধাপে ধাপে বেড়ে যাচ্ছে তার। যতবারই রূপের কাছে এসেছে ততবার সে বিভিন্ন অজুহাতে সেখান থেকে কেটে পড়েছে, যার দারুণ বারিশ ভীষণ রেগে রয়েছে। কাজের চাপে ঠিকভাবে কিছু বলতেও পারছে না, তবে শাসিয়ে গিয়েছে তাকে রাতে দেখে নিবে। রূপও কম কিসের, সে চিৎকার করে বলেছে, একদম ভয় দেখাতে আসবেন না, আমি মোটেও আপনাকে ভয় পাই না। পরিপ্রেক্ষিতে বারিশ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু বলার জন্য গটগট পায়ে কাছে আসতে নিলে মুখ ভেঙে এক ছুটে রিনির রুমে চলে যায়। সেদিকে তাকে দাঁত কিরমির করে নিজের কাজে চলে যায় বারিশ। মনে মনে ভেবে নিয়েছে, আজ এই মেয়ের হচ্ছে, সব ফাইজলামি বের করবে, বড্ড বেড়ে গিয়েছে। আজকে সারাদিন রূপের বেশ ভালো কেটেছে। এখানে আসার পর একটুর জন্য মনে হয়নি সে শ্বশুর বাড়িতে আছে, মনে হয় সে নিজের বাড়িতে রয়েছে। সারাদিন কেটে যায় বিভিন্ন কাজে, দুষ্টুমিতে, আনন্দে। মাঝে একবার ভিডিও কনফারেন্সে নিজ বাড়ির সকলের সাথে কথা বলে নিয়েছে। মোবাইলে কথা বলতে বলতে হলরুমের প্রবেশ করে বারিশ। সামনের দৃশ্য দেখে ভুরু জোড়া আপনা আপনি কুঁচকে আসে, সাথে চোখ জোড়া ছুটো হয়ে যায় তার। মোবাইলের অপর পাশের ব্যক্তিকে পরবর্তীতে কল করবে বলে গট করে কলটি কেটে দিল। বারিশের পেছনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহান দাঁড়িয়ে গোল গোল চোখে সামনের দৃশ্য দেখে ভয়ে একবার নিজের স্যারের দিকে তাকিয়ে ঢোক গিলল। বারিশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে অবস্থান করা তার রূপজানের দিকে, যে আপাতত হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। বারিশ একবার হলরুমের দিকে তাকালো। সম্পূর্ণ হলরুমের নাজেহাল অবস্থা, মনে হচ্ছে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। পুনরায় রূপের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এক হাত উঁচিয়ে পেছনে অবস্থানরত রোহানকে নিজের জ্যাকেটটি গার্ডের হাতে দিতে বলে বিদায় নিতে বলল। রোহান মাথা নিচু করে সাজিয়ে নিয়ে গার্ডের হাতে জ্যাকেটটি দিয়ে দ্রুত প্রস্থান করে হলরুম থেকে। রূপ এবং অন্য কেউ বারিশকে এখন পর্যন্ত খেয়াল করেনি। সবাই মনের আনন্দে নিজেদের মতো আড্ডায় মেতে আছেন। সার্ভেন্টগুলো পর্যন্ত কাজ না করে রূপের কথা শুনছে আর সাথে সাথে হেসে গড়াগড়ি খাচ্ছে। রূপ তো বারিশের নামে সকলের কাছে সেই পরিমাণে কথা শোনাচ্ছে, যা শুনে সকলের উৎসাহ দ্বিগুণ বেড়ে গিয়েছে। বারিশ কটকট চোখে তাকিয়ে আছে রূপের দিকে, যেন চোখ দিয়ে আজকে রূপকে ভস্ম করে দিবে। রিনির চোখ হঠাৎ নিজের ভাইয়ের দিকে পড়তে ভয়ে শিউরে উঠে গায়ের সব পশম সোজা হয়ে গিয়েছে।
বাড়ির শক্ত দৃষ্টিতে তার দিকে তাকাতে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভাইয়া। রিনির এমন কথা শুনে উপস্থিত সকলে ভয়ে জমে যায়। বারিশকে দেখে সকলের অবস্থা বেহাল। সকলে মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির সব সার্ভেন্টদের দিকে কটমট দৃষ্টিতে তাকে ধমকে বলে উঠল, সবাই নিজেদের কাজে যান, গো। তার বলার সাথে সাথে সবাই নিজেদের মতো কাছে চলে যায়। সবাই যেন হাফ ছেড়ে বাঁচল, একটুর জন্য গর্দান যেতে যেতে যায়নি। বারিশ এবার রাগী দৃষ্টিতে রূপের দিকে তাকালো। রূপ বারিশকে দেখে ভয়ে প্রথমে মিথিলা খানের ওড়নার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। বারিশ এমন হইহুল্লোড় পছন্দ করে না। সেখানে তার বউ সারা বাড়ি একদম মাথায় তুলে রেখেছে। চিৎকার চেঁচামেচি উচ্চস্বরে হাসি মনে হচ্ছিল যেন কোনো বিয়ে বাড়ি। কেউ কখনো এমনটা করার সাহস পায়নি। আজ যেন রূপের সাহসের সাথে সাথে প্রত্যেকের সাহস বেড়ে গিয়েছে। বারিশের সারা মুখ লাল হয়ে গিয়েছে। রূপ ওড়নার ফাঁকে বারিশের এমন চেহারা দেখে ভয়ে আরও চেপে দাঁড়ালো। মিথিলা খান তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। বারিশ লম্বা লম্বা পা ফেলে মিথিলা খানের কাছ থেকে এসে কোনো কথা না বলে টেনে মিথিলা খান থেকে ছাড়িয়ে নিয়ে আসেন রূপকে। রূপ তো ভয়ে রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে সকালে একবার বারিশকে রাগিয়ে দিয়েছিল, এখন আবার রাগিয়ে দিয়েছে। আজ নির্ঘাত তার শরীর থেকে মাথা আলাদা করে দিবে। লাফালাফি করছে আর মিথিলা খানকে ডাকছে তাকে বারিশের হাত থেকে বাঁচানোর জন্য। বারিশ রেগে রূপকে শক্ত করে ধরে নিজের কোলে তুলে নিল। মিথিলা খান ছেলের রাগ দেখে চটজলদি বলে উঠলেন, বারিশ, রূপকে একদম বকবে না, ও নেহাতি বাচ্চা মেয়ে। ও এমন কি করেছে যে তুমি রেগে যাচ্ছ? রাগার হলে সার্ভেন্টদের বকো, রূপকে কিন্তু বকবে না। বারিশ মিথিলা খানের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে কোনো কথা না বলে গটাগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মিথিলা খান ছেলের রাগ দেখে অসহায় দৃষ্টিতে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিনি মায়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আজকে তো পুতুল ভাবি শেষ, যা রেগে আছে ভাইয়া, আল্লাহ প্লিজ ভাইয়ের মাথাটা শান্ত করে দাও। রিনি অসহায় গলায় বলল। মিথিলা খান একবার মেয়ের দিকে তাকিয়ে তিনিও প্রার্থনা করতে লাগলেন রূপের জন্য। এই ছেলেটা এত পরিমাণ রাগী হাটতারা, কারোর কথা শুনবে না, না জানি কি করে মেয়েটার সাথে।